5 বছর পর পর দেশের সব ভোটাররা ভোট কেন্দ্রে যায়, ব্যালট পেপারে দাগ কাটে, আর যাকে আমরা বলি মৌলিক অধিকার সেটা প্রয়োগ করে। আমাদের শেখানো হয়েছে যে এই সাধারণ একটা কাগজের টুকরা বাক্সে ফেলা এটাই রাজনৈতিক সভ্যতার চূড়া। কিন্তু যে সভ্যতা এই ব্যবস্থাটা আবিষ্কার করেছিল তারাই মনে করত এটা গভীরভাবে ত্রুটিপূর্ণ। এথেন্স 2500 বছর আগের একটি শহর, পশ্চিমা দর্শনের জন্মস্থান আর গণতন্ত্রেরও। আজকাল পৃথিবীর সব কোণ থেকে রাজনীতিবিদরা এখানে ছবি তোলার জন্য ভিড় করে। পার্থেননের সামনে এভাবে দাঁড়িয়ে থাকে যে যেন প্রাচীন পাথর থেকে গণতান্ত্রিক বৈধতা শুষে নিচ্ছে। কিন্তু এই সাজানো ছবিগুলোতে যা বলা হয় না তা হলো প্রাচীন গ্রিসের সবচেয়ে বড় দার্শনিকরা গণতন্ত্র নিয়ে আতঙ্কিত ছিলেন। কল্পনা করুন, আপনি একটা জাহাজে উঠতে যাচ্ছেন, একটা প্রাচীন জাহাজ, কাঠ আর পাল দিয়ে তৈরি, সামনে অজানা সমুদ্র। প্রশ্ন একটাই, ক্যাপ্টেন কে হওয়া উচিত? আপনি কার উপর ভরসা করবেন? যাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় তার উপর, নাকি আপনি চাইবেন ক্যাপ্টেন আসলেই নেভিগেশন সম্পর্কে কিছু জানুক, বাতাস আর তারা পড়তে পারুক? এটাই ছিল সক্রেটিসের প্রশ্ন তার সহ এথেনিয়ানদের কাছে, আর তাদের উত্তর ছিল সুস্পষ্ট। অবশ্যই ক্যাপ্টেনের জাহাজ চালানো জানা উচিত। সক্রেটিস জিজ্ঞাসা করলেন, তাহলে কেন আমরা মনে করি যে কোনো এলোমেলো মানুষ ন্যায় বিচার, নৈতিকতা, অর্থনীতি বা শাসন ব্যবস্থা সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, রাষ্ট্র নামক জাহাজের হাল কে ধরবে তা নির্ধারণে এসব সাধারণ মানুষের সমান মতামত থাকা উচিত? এই প্রশ্ন আজও অস্বস্তিকর, কারণ আমাদের রাজনৈতিক বিশ্বাস দাঁড়িয়ে আছে একেবারে বিপরীত চিন্তার উপর। একবার সক্রেটিস বলেছিলেন, এমন একটা নির্বাচন কল্পনা করুন যেখানে দুইজন প্রার্থী। একজন ডাক্তারের মতো, তিনি আপনাকে বলেন আপনার ব্যায়াম করা দরকার, কম চিনি খাওয়া দরকার, কঠিন পরিবর্তন করা দরকার। তিনি আপনাকে তিক্ত ঔষধ আর অস্বস্তিকর সত্য দেন। আরেকজন প্রার্থী মিষ্টির দোকানদারের মতো, তিনি প্রতিশ্রুতি দেন কর কমানোর আর বিনামূল্যে সেবার। এখন আপনার মতে কে সেই নির্বাচনে জিতবে? ডাক্তার ব্যাখ্যা করার চেষ্টা করেন, আমি আপনাকে অস্থায়ী অস্বস্তি দিচ্ছি কারণ আমি আপনাকে সুস্থ করার চেষ্টা করছি, ত্যাগ করতে বলছি কারণ আপনার জন্য এটাই ভালো। কিন্তু জনতা ইতিমধ্যে চিৎকার করছে, তারা তিক্ত ঔষধে আগ্রহী নয়। আর এভাবেই মিষ্টির দোকানদার জিতে, সে সব সময় জিতে। সক্রেটিস ক্ষমতা ধনীদের হাতে কেন্দ্রীভূত করতে গণতন্ত্রের বিরোধিতা করেননি। তিনি দেখতে পেয়েছিলেন যেভাবে গণতন্ত্র চর্চা হতো তার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। মানুষ স্বাভাবিকভাবে যুক্তিবাদী নয়, আমরা আসলে চালিত হই ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা। প্রতিটি গণতন্ত্রে এমন কেউ না কেউ থাকবে যে এটা ব্যবহার করে ক্ষমতায় বসবেই। একটা সময় সক্রেটিস জানতে পারলেন তার প্রশ্নগুলো কতটা বিপজ্জনক ছিল। তার বিচার হলো মৃত্যুদণ্ড, অভিযোগ যুব সমাজকে কলুষিত করা, দেবতাদের অস্তিত্বে প্রশ্ন করা। 500 এথেনিয়ান নাগরিক এলোমেলোভাবে নির্বাচিত হয়ে বিচারক হিসেবে বসলেন। আইন নিয়ে কোনো প্রশিক্ষণ নেই, দার্শনিক বিষয়গুলো বোঝার কোনো প্রয়োজনও নেই, শুধু 500 মতামত। তারা ভোট দিল, আর সামান্য ব্যবধানে তারা সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিল। সক্রেটিস হিমলক পান করলেন। পশ্চিমা দর্শনের প্রতিষ্ঠাতাকে এথেন্সের সেই গণতান্ত্রিক প্রক্রিয়া দ্বারা হত্যা করা হলো যা তারা উদযাপন করত। গণতন্ত্রের সূচনাই হয়েছিল এমন একটা জলজান্ত ভুল সিদ্ধান্ত দিয়ে। আসলে সক্রেটিস যুক্তি দিয়েছিলেন যে শিক্ষা ছাড়া গণতন্ত্র মুক্ত নয়। তিনি বিশ্বাস করতেন বুদ্ধিবৃত্তিক গণতন্ত্রে, এই ধারণায় যে সবাই যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে, তাদের তাৎক্ষণিক আকাঙ্ক্ষার বাইরে গিয়ে ভাবতে পারা। তিনি যুক্তি দিয়েছিলেন যে ভোট দেওয়া একটা দক্ষতা, চিকিৎসাবিদ্যার মতো, নেভিগেশনের মতো, অন্য যে কোনো দক্ষতার মতো এটা শিখতে হবে। প্রশ্ন এটা নয় সবাই ভোট দেবে কিনা, প্রশ্ন হলো আমরা এমন একটা সমাজ তৈরি করতে ইচ্ছুক যেখানে সবাই বুদ্ধিমত্তার সাথে ভোট দিতে সক্ষম। এর মানে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, যা সমালোচনামূলক চিন্তা শেখায়, শুধু মুখস্থ বিদ্যা নয়। আর মিষ্টির বদলে তিক্ত ঔষধ বেছে নেওয়ার সাহস। এর মানে নাগরিক তৈরি করা, শুধু ভোটার নয়।